বন্ধুরা নমস্কার, আমার ইউটিউব চ্যানেল নন্দিতা এক্সক্লুসিভের নতুন সংযোজন প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ। বন্ধুরা নমস্কার, নন্দিতা এক্সক্লুসিভ থেকে সবাইকে শুভকামনা। আজকে প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ এই বিশেষ পর্বটিতে যাকে আমি আমার সঙ্গে পেয়েছি তিনি হচ্ছেন বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তিনি এই গবেষণা প্রতিষ্ঠানটিতে সিনিয়র প্রফেসর ডক্টর সৌমিত্র সেনগুপ্ত। দাদা নমস্কার। আমি ভীষণভাবে আনন্দিত আপনার কাছে, আপনি এই এতটা ব্যস্ততার মধ্যেও এই সময়টুকু দিয়েছেন। দাদা, বিশেষ করে আমার খুব জানার একটা ইচ্ছে আছে, আপনি একাধারে একজন সায়েন্টিস্ট, একজন সঙ্গীতজ্ঞ এবং আপনি দীর্ঘ 15 বছর যাবৎ আপনি একটা বিশেষ গবেষণার সাথে আছেন এবং আপনার একটা এই যে আপনি যেটা থিওরিটিক্যাল ফিজিক্স, যে এই বিষয়টাতে আপনি একজন বিজ্ঞানী এবং তার বাইরেও আপনি বলছিলেন কথার ইয়েতে যে আমি এই সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি আমার এই বিজ্ঞানের এই কাজটা করি এবং রাতের পর থেকে আমার আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনি একজন পুরোদস্তুর, আপনি একজন পিয়ানিস্ট। আপনি এতটা, এবং আপনার গল্প শুনছি আপনি বিদেশ থেকে শুরু করে এবং আপনি বিশ্ব পরিক্রমা, যেটা আপনি এই কাজটাকে করেছেন, নতুন কাজ করছেন, সেটা হচ্ছে আমার একটু জানার খুব ইচ্ছে যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, আমরা এই বিষয়টাকে খুব সরগরম নই। আমরা এটা যে খুব কেমন, আমরা ওয়েস্টার্ন বলতে আমরা একটা ভাবি যে একটা জ্যাজ, একটা পপ, হ্যাঁ, এই মিউজিকগুলোকে আমরা ভাবি, কিন্তু আপনি যেটা কাজ করছেন, এই যে রবীন্দ্রনাথ যে একজন শুধুমাত্র একজন কবি নন, বা রবীন্দ্রনাথের গানে শুধুমাত্র যে ইনস্ট্রুমেন্ট বলতে আমরা তবলা, পাখোয়াজ, এসরাজ, এই জায়গাগুলোকেই বুঝি, সেটার বাইরেও যে তিনি একজন বিশ্ব মিউজিশিয়ান, এই বিষয়টা যেটা আপনি কাজ করছেন, এই কাজের সূত্র ধরে আপনি যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, আমি এই প্রসঙ্গে বলি। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আমার কাজ বলতে বলার জন্য। এই কাজটা আমি আমার অনেক বন্ধুরা যারা এটার সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে না পেলে আমার পক্ষে করা সম্ভব হতো না। কিন্তু এই কাজটার ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে একটু বলি, কোথা থেকে কাজটার কথা আমার মনে হয়। যে আপনি যেটা বললেন যে আমার তো ট্রেনিং সমস্তটাই ছিল পাশ্চাত্য ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। ঠিক যেরকম আমাদের দেশে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হয়, ইন্ডিয়ান আধুনিক সঙ্গীত হয়, সেরকম ওয়েস্টার্ন মিউজিকেও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হয়, ওয়েস্টার্ন আধুনিক মডার্ন গান বাজনা হয়। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কয়েকটা খুব গুণগত পার্থক্য আছে। এটা আমি আপনাকে একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার কাজটা কি। একটা গুণগত পার্থক্য হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়ান মিউজিক ইন জেনারেল একটা কোনো সুর বা কোনো মেলোডি, একটা কোনো মেলোডির উপর দাঁড়িয়ে থাকে, যে সুরটা আপনারা শোনেন। ওয়েস্টার্ন মিউজিকে কি হয় সাধারণত, একটা সুরের সঙ্গে আরো অনেক সুর বাজে, যেগুলোকে আমরা হারমোনি বলি, এবং এই সবটা মিলিয়ে কিন্তু সুরটা তৈরি হয়। ওয়েস্টার্ন সুরের কিন্তু এটা একটা বিশেষত্ব যেটা ইন্ডিয়ান মিউজিকের নয়। দ্বিতীয়ত আরেকটা খুব বড় পার্থক্য হচ্ছে যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে যেটা খুব দেখা যায়, যে ধরুন আমরা একটা গানের তো ভলিউম থাকে। ধরুন আপনি একটা গান গাইছেন, অবশ্যই গান গাইতে গাইতে আমাদের ভলিউম বাড়ে কমে সবে ঠিক, কিন্তু পাশ্চাত্য ক্লাসিক্যালে এই ভেরিয়েশনটা কিন্তু এতটাই বেশি যে কখনো কখনো আপনি ভলিউম প্রায় শোনা যাচ্ছে না থেকে অনেক একটা বিশাল ব্যাপ্তিতে ভেঙে পড়ছে ভলিউম, এরকম হয়। একইভাবে ছন্দ যদি আপনি ভাবেন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ছন্দগুলো আমরা জানি
যে কতগুলো তালের উপর থাকে, সেই তালে কতগুলো সময় ধরুন আমরা জানি যে যখন আমরা আলাপ হয়, তারপর মধ্যলয়, ধ্রুতে, সেখানে ছন্দগুলো বাড়ে, এক একবার ধাপে 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 বাড়ে। কিন্তু যখন একটার মধ্যে থাকে তখন সেটা সেই ছন্দের ভেতরই থাকে। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কিন্তু একটা অদ্ভুত জিনিস হয়, যখন চলে না তার মধ্যেই ওটা ছন্দের একটু পরিবর্তন হয়, ছন্দটা দুলতে দুলতে যায়। হ্যাঁ, এগুলো কতগুলো খুব প্রেজেন্টেশনাল ডিফারেন্স, মানে অর্থাৎ হারমোনি রয়েছে, ভলিউমের ভেরিয়েশন রয়েছে, নানান রকমের আপনার যেটাকে বলে ছন্দের খেলা রয়েছে, ক্রিসেন্ডো, এগুলো সমস্ত আছে। তো তারপরে রিটারান্ডো, অর্থাৎ যেটাকে ছোট করে আস্তে একটু স্লো করে দেওয়া, এই যে জিনিসগুলো এইগুলো আছে। এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল একটা খুব বড় ব্যাপার হচ্ছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কিন্তু একটু কম্পোজার ভিত্তিক, মানে ইন্ডিয়ান মিউজিকে যেমন কতগুলো রাগ আছে সেগুলো নিয়ে আমরা নানান রকমের যা যা ইম্প্রোভাইজ করি। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কিন্তু ধরুন আজকে যারা বড় বড় কম্পোজার, বিথোভেন, মোৎসার্ট, বাখ, শোপান, এরা যে কম্পোজিশনগুলো করে গেছেন, আমি কিন্তু সেই কম্পোজিশনের নোট নিয়ে আমি কিছু করতে পারবো না, আমার কোনো অধিকারই নেই। আমি যেটা পারবো সেটা হচ্ছে যে তাদের ওই নোটেশনটাকে নানান রকম ভাবে তার ইন্টারপ্রিটেশনটা, তার ইমোশনটা, তার ভেতরকার এক্সপ্রেশনটাকে ফুটিয়ে তোলা। এটা কিন্তু একজনের সঙ্গে আরেকজনের পার্থক্য হয়। তো এইভাবে দুটো ফর্ম অফ মিউজিক চলেছিল, দুটো ফর্ম অফ মিউজিকের অনেকগুলো আলাদা ব্যাপার ছিল যেগুলো আমি বললাম। এবার আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসি, যেটা নিয়ে আমার এই কাজটা শুরু। সেটা হচ্ছে যে দেখুন, আমি যতই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখি, আমি তো বড় হয়েছি এই সমাজের মধ্যেই। রবীন্দ্রসঙ্গীত তো আমার পার্ট অফ মাই লাইফ, আমার জীবনের একটা অংশ, আমাদের সব বাঙালির জীবনের একটা অংশ। এখন রবীন্দ্রনাথের সম্বন্ধে আমরা সবসময় জানি, রবীন্দ্রসঙ্গীত বললি আমরা তার লিরিক্স দিয়ে খুব বলি যে গানের কি অসাধারণ লেখা, এটা তো অবশ্যই অসাধারণ লেখা, উনি অত বড় কবি। কিন্তু আমার মনে হয়েছিল যে আমরা তার সুর ব্যাপারটাকে কোথাও একটু, তার লিরিক্সটাকে সামনে আনতে গিয়ে তার গানের কথাগুলো সুরটাকে যেন একটু অবহেলা করছি। আচ্ছা, এই চিন্তা ভাবনার সূত্র থেকে এই বলি যে আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ যে সময় সুর করছেন, এটা আবার কয়েক বছর আগের চিন্তা, সেই সময়টাতে উনি চারপাশে কি সুর শুনছেন আমাদের ভারতবর্ষে বসে। তো আমি দেখলাম উনি সেই সময় ধরুন নানান রকমের টপ্পা হচ্ছে, পুরাতনী গান হচ্ছে, রাগাশ্রয়ী, আমাদের ভারতীয় রাগ সঙ্গীতের উপর ভিত্তি করে গান হচ্ছে। তো সেগুলো দিয়ে উনি ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতে ওনার শিক্ষা ছিল, ফোক মিউজিক উনি খুব ভালো শিক্ষা ছিল, এগুলোতে উনি ভীষণভাবে অনেক সুর তৈরি করেছেন। কিন্তু শুনতে শুনতে আমার একটা জিনিস হঠাৎ মনে হতে শুরু করে যে আচ্ছা, ওরা অনেক গান তো এরকম আছে, কিন্তু ধরা যাক আমি একটা উদাহরণ দিই, এই মণিহার আমায় নাহি সাজে, হ্যাঁ, তুমি রবে নীরবে, তোমার হলো শুরু আমার হলো সারা, আমি চঞ্চল হয়ে আমি শুধু রইল পিয়াসী, এই সুর, এগুলোতে আপনি দেখবেন খুব অদ্ভুত, এর মধ্যে বেশিরভাগগুলোতে দেখবেন একটা কোনো রাগের কথা বলা আছে। কিন্তু কোথায়, আমরা তো রাগ সঙ্গীত বলতে যেটা বুঝি যে সে একটা নানান রকমের যে খেয়াল থেকে নানান রকমের ভেঙে, খেয়াল ভেঙে বলুন, নানান রকম টুংরি ভেঙে বলুন, নানান ফর্মের যে রাগ সঙ্গীত, কিন্তু এই তো কিছুর সঙ্গে মিলছে না। এটা কিরকম জিনিস হচ্ছে, এটা উনি কোথা থেকে পেলেন বসে এই সুরটা? তো তখন আমি ভালো করে কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ওনার একটা খুব বিরাট ব্যাপার ছিল যে উনি তো খুব ভ্রমণ করেছিলেন সারা পৃথিবীতে। উনি তো মানে পৃথিবীর মানে আপনি দেখবেন যে কত রকম ইন্টেলেকচুয়ালসদের উনি মিট করেছিলেন, সারা মহাদেশ মানে উনি শুধু জাননি না, প্রত্যেকটা মহাদেশেই করেছেন। এবং এটা দেখা যাচ্ছে যে উনি যেখানেই যেতেন উনি সে দেশের সুর শুনবার জন্য গিয়ে শুনতে চাইতেন এবং তার জন্য সেগুলো অ্যারেঞ্জ করা হতো। এরকম সমস্ত ছবিও আছে যেগুলো চুপ করে বসে শুনছেন। এখন আমরা এটা জানি যে রবীন্দ্রনাথ কিছু গানকে পাশ্চাত্য সঙ্গীত থেকে সরাসরি দিয়েছিলেন, এটা সবাই আমরা জানি। এবং যার উদাহরণগুলো আপনারা জানেন, কতবারও ভেবেছিল, ফুলে ফুলে পুরানো সেদিনের কথা, এগুলো সমস্ত কিন্তু কোনো একটি পাশ্চাত্য সুর যেগুলো থেকে প্রায় অ্যাডাপ্ট করেছিলেন উনি। কিন্তু যদিও এখানে আমার একটা কথা বলার আছে, যদিও ওখান থেকে নিয়েছেন ঠিকই, কিন্তু উনি কিন্তু তার ভেতরেও যখন ওটাকে ওনার বাংলা ভাষায় ফুটিয়ে তুলেছেন, উনি কিন্তু অনেক রকমের ছন্দের এবং মুডের একটা চেঞ্জ ঘটিয়েছেন, যেটা কিন্তু দেখবার মতো। সেটা কিন্তু আসল ইংরেজি গানটাতে নেই, হ্যাঁ, বা অন্য বিদেশি সুরটাতে নেই। তাই এটা ঠিক যে উনি সুরটাকে সত্যি প্রায় হুবহু নিয়েছেন, কিন্তু অ্যাডাপ্ট করেছেন স্টাইলটাকে একটু নিজের মতো করে। কিন্তু আমি আপনাকে যেটা
যেটা নিয়ে আমার কাজটা শুরু হয় সেটা কিন্তু এটা নয়। এটা নিয়ে অনেক লোক অনেক কাজ করেছেন এবং এই নিয়ে প্রচুর চর্চাও হয়েছে। যেটা নিয়ে আমার মনে হয় চর্চা হয়নি সেটা হচ্ছে যে এই সব সুরের বাইরে যে ওনার বিরাট সুর, অনেক অনেক সুর, তার মধ্যে এই যে সুরের ধারার কথাগুলো আমি বলছি, একটা সুর যেভাবে এগিয়ে চলে তার চলক, একটা সুর তো শুধু কিছু নোট নয়, সেই নোটটাকে আপনি কিভাবে রাখছেন একটার পর একটা ছবিও আঁকতে, এই চলনটার মধ্যে আমার প্রথম মনে হলো যে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক ওনাকে বিরাটভাবে ইনফ্লুয়েন্স করেছিল। তো ধরুন আমি চঞ্চল হয়ে আমি সুদূরেরও পিয়াসী করে উনি যখন বলছেন ওগো সুদূর বিপুলে সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশুরি, আপনি দেখুন গলাটা মনে হচ্ছে একটা ওয়েস্টার্ন সিম্ফনির মতো ক্রিসেন্ডোতে ধাপে 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 উঠে চলেছে। হ্যাঁ, এইটা তো কোনো ভারতীয় সঙ্গীতের রুট হতে পারে না। হ্যাঁ, তাহলে কিন্তু তারপরে আমরা এটাও দেখছি যে উনি কোনো একটা রাগের কথা বলছেন, তাহলে উনি কি করছেন? তখন আমার মনে হলো যে উনি বোধ হয় ওনার সচেতন বা অচেতন মনে, সেটা বলা খুব শক্ত, উনি যেহেতু ভারতীয় সঙ্গীত খুব ভালো জানতেন, ক্লাসিক্যাল এবং ফোক মিউজিক, একই সঙ্গে এই পাশ্চাত্য সঙ্গীত যেটা শুনেছিলেন এটা ওনাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে ওনার ভেতরে দুটো গিয়ে, আমরা যে ফিউশন শব্দ আজকাল ব্যবহার করি না, এই ফিউশন শব্দটাকে জোর করে করলে না সেটা ভালো জিনিস হয় না। কিন্তু রবীন্দ্রনাথ বোধহয় ফিউশন মিউজিকের সবচেয়ে বড় উদাহরণ, যেখানে যে দুটোকে ফিউশন করেছেন তাদের আলাদা করে চেনা যাচ্ছে না, একটা নতুন জিনিস তৈরি হয়েছে। সো হি ক্রিয়েটেড এ নিউ ফর্ম। আমরা সবাই জানি যে বাংলা ভাষায় উনি নতুন ফর্ম এনেছিলেন। রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আধুনিক করেছিলেন, রবীন্দ্রনাথ বাংলা সঙ্গীতকেও কিন্তু আধুনিক করেছিলেন। আপনি একটা জিনিস আমি আপনাকে একটু ভাবতে বলি, যে ধরুন আজকে আমরা যখন একটা 1950-60 দশকের গান শুনি, আমরা কিন্তু খুব ভালোবাসি, অনেক সুন্দর সুন্দর পুরোনো কালের গান। আমরা বলি এই গানটা কিরকম সুন্দর, সেই সময়কার কি সুন্দর গান ছিল, আমাদের সময় এখন আর ওরকম হয় না, ইত্যাদি সব কথা আমরা বলি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত কখনো আমাদের মনে হয় না যে এটা খুব পুরোনো কালের একটা গান হচ্ছে, সবসময় কন্টেম্পোরারি। আপনি ভাবুন তো কটা সৃষ্টি আমাদের পৃথিবীতে আছে যেটা আপনি যখনই শুনছেন মনে হচ্ছে কন্টেম্পোরারি, মনে হচ্ছে এখনকার। তো এই রিয়েলাইজেশনটা আমার যখন হতে শুরু করে, তখন আমি বুঝতে পারি যে রবীন্দ্রসঙ্গীতকে বোধ হয় আমরা এখনো যথার্থ মূল্যায়ন করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা পারিনি। এবং তার থেকেই আমার এই কাজটা শুরু, মানে সমস্ত কিছুটা, মানে এটা আমার প্রাথমিক বক্তব্য। আপনি কি আমার সেটাই বলছি দাদা, মানে এটা এই যে আপনি বলছেন যে এই যে রবীন্দ্রনাথকে সত্যি এইভাবে আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারিনি। এই যে বিষয়গুলো, একটা গান আমরা শুনছি এবং আপনি বলেন তখনকার গানগুলো হচ্ছে হ্যাঁ ওই সময়ের গান, কিন্তু রবীন্দ্রনাথের যে সঙ্গীতের একটা মূল বৈশিষ্ট্য, আমাদের সব সময় মনে হচ্ছে এই বুঝি আমার জন্যই এখনই তৈরি, একদম এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে দাদা আমার একটু এই যে একটু জানার বিষয় ছিল যে আপনি যেটা একটা বললাম আপনাকে, যে রবীন্দ্রসঙ্গীতে শুধুমাত্র যে এই যে এসরাজ বা যেটা আমরা সনাতনী যে যে ইনস্ট্রুমেন্টগুলোকে ভাবি যে রবীন্দ্রনাথের গান মানেই এই ইনস্ট্রুমেন্টগুলো বাজতে হবে, এবং উনি এসরাজের সাথেই বেশি পছন্দ করতেন, এরকম অনেকটা। কিন্তু এটাও কিন্তু আছে, এবং আমরা বিভিন্ন খাতাপত্রে, বইপত্রে, বিভিন্ন গবেষণায় বা ওনার নিজের লেখাতে যে জ্যোতি দাদা পিয়ানো বাজাচ্ছেন, আমি আর আমরা সঙ্গে সঙ্গে সুর বসাচ্ছি, এই যে তার একটা দেখুন, আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ, আমি যেটা বললাম যে পাশ্চাত্য সঙ্গীতে ওনাকে প্রভাব করেছিল, মানে এই নয় যে ওই কতগুলো সুরকে উনি দিয়েছিলেন, তা না। পাশ্চাত্য সঙ্গীতের যে সব মিলিয়ে তার যে চেহারাটা না, পাশ্চাত্য সঙ্গীতের যে ক্যারেক্টারিস্টিকগুলোই বললাম, উনি সেই জিনিসগুলোকে ওনার সুরের মধ্যে আনছিলেন, এবং সেটা আনতে ওনাকে সাহায্য করেছিল ওনার বাড়িতে পিয়ানো ছিল, যেটা জ্যোতি দাদা বাজাতেন, ইন্দিরা দেবী চৌধুরানীও বাজাতেন। ইন্দিরা দেবী চৌধুরানী একটা লেখায় লিখছেন যে আমি পিয়ানো বাজাইতেছি, গুরুদেব পাশে দাঁড়াইয়া সুবার্টের অ্যাভে মারিয়া গাইতেছেন। সুবার্টের অ্যাভে মারিয়া যিনি গাইতে পারেন, তার পাশ্চাত্য সঙ্গীতের সম্বন্ধে যে ধারণা, সেটা কিন্তু বিরাট, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তো এই অবস্থাতে যেটা মনে রাখতে হবে আমাদের, যে সেটা হচ্ছে যে আমরা এই এমন একটা জায়গাতে আমরা মুখোমুখি হলাম রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে, যেটা আমাদের নতুনভাবে ভাবতে শুরু করলো যে পিয়ানোর মতো একটি পাশ্চাত্য বাদ্যযন্ত্রেরও তো নিজস্ব টোন থাকে। এখন
আপনি জানেন তো যে ধরুন আমি যদি আজকে হঠাৎ একটা পাশ্চাত্য গানের সঙ্গে বসে সেতার বাজাতে থাকি, এটা মিশ খাবে না। তার কারণ হচ্ছে যে যন্ত্রের যে টোন, তারও না একটা ভাষা থাকে, তার একটা ক্যারেক্টার থাকে। রবীন্দ্রনাথ পিয়ানো বসে সুর করছে, আর আমি সেগুলোকে বসে এসাজে বাজালে হবে না। হ্যাঁ, বা আমি করতে পারি তার কিছু কিছু গল্পে নিশ্চয়ই। আমার তো একটা জিনিস আপনাকে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকাল মানুষ অবশ্যই অনেক যন্ত্রকে একসঙ্গে নিতে পারে না, বা তার সামর্থ্যের অভাবে ইলেকট্রনিক কিবোর্ড ইউজ করে, সিনথেসাইজার ইউজ করে। এই যন্ত্রটা কিন্তু আমার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতকে খুব ড্যামেজ করে। তার কারণ হচ্ছে যে এটা তো এস্ট্রাজের সুরটা এস্ট্রাজ পাচ্ছে না, পিয়ানো সুরটাও পিয়ানো পাচ্ছে না, ভায়োলিনের সুর কোনোটাই কিছু পাচ্ছে না। ওটা একটা অদ্ভুত রকমের। কিন্তু আপনি যদি সত্যিকারের অরিজিনাল ইনস্ট্রুমেন্ট নিয়ে, রবীন্দ্রনাথের অনেক গান আছে সত্যিকারের এস্ট্রাজ পেছনে বাজালে অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব সুন্দর লাগে। ঠিক সেরকম কিছু গান আছে সেখানে আপনাকে পিয়ানোই ব্যবহার করতে হবে, আপনি অন্য ইনস্ট্রুমেন্ট করলে হবে না। তো সেই থেকে আমি তখন রবীন্দ্রসঙ্গীতের যে বিরাট ভান্ডার, তার থেকে গান সিলেক্ট করতে শুরু করেছি কোনগুলো আমার মনে হয়েছে পিয়ানোর সঙ্গে খুব কম্প্যাটেবল গান, পিয়ানোর সঙ্গে টোনের সঙ্গে যাবে। এবং এটা যাচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এই সুরগুলোর মধ্যে যেটা করেছিলেন, আমি যেটা বললাম যে প্রাচ্য সঙ্গীতের যে ভাব, পাশ্চাত্য সঙ্গীতের যে স্ট্রাকচার, সব মিলে এমন একটা জিনিস করলেন যেটা প্রাচ্যেরও নয়, পাশ্চাত্যেরও নয়। সেটা সমস্ত বাউন্ডারি, দেশ কাল বাউন্ডারিকে অতিক্রম করে একটা ইউনিভার্সাল মিউজিক। হ্যাঁ, তাই রবীন্দ্রনাথ বিশ্বকবি কেন, রবীন্দ্রনাথ ওয়ার্ল্ড মিউজিশিয়ান। হ্যাঁ, এবং তিনি একটা নতুন ফর্ম তৈরি করলেন। যে কোনো কিছুতে নতুন ফর্ম তৈরি করা একটা বিরাট ব্যাপার। আমি যে আমরা বিজ্ঞানে কাজ করি, বিজ্ঞানে যারা নতুন বড় বড় একজন দিক দেখিয়েছেন, ধরুন আজকে আপনারা যা আইনস্টাইনের কথা শুনেছেন, নিউটন, এরা তো একজন নতুন ফর্ম তৈরি করেছেন সায়েন্সে। রবীন্দ্রনাথ এরকমই একজন স্রষ্টা, কিন্তু তাকে আমরা শুধু কবি বলে বলছি, কিন্তু তিনি সঙ্গীতের জগতে এত বড় একজন স্রষ্টা। এখানে তুমি বলি যে তাই আমি যখন পিয়ানো নিয়ে কাজটা শুরু করি, আমার ওই বন্ধুরা তো এ ব্যাপারে এগিয়ে আসে। প্রথম প্রবুদ্ধ আমার বন্ধু, যে এ ব্যাপারে যার সঙ্গে আমাদের মিউজিক মাইন্ড বলে একটা প্রজেক্ট চলছে, আমরা কিছু কাজ করি এবং সেটা করছি না, মানে আমি সবসময় নতুন নতুন গান নিচ্ছি, সেটাকে এক একটা গানের পেছনে জানেন অনেকটা সময় দিতে হয়। কারণ গানটাকে সুরে না, প্রত্যেকটা গানের সুরের ভেতরে একটা সুর থাকে, হ্যাঁ, ইনার লেয়ার অফ দ্য মেলোডি। ওই সুরটার মধ্যে ঢুকে গিয়ে ওই যেখানে পাশ্চাত্যের ভাবটা লুকিয়ে আছে সেইটাকে ধরে টাচ করে তারপরে ওটাকে অ্যারেঞ্জ করতে হয়। তাই পিয়ানোতে একটা গান যখন আমি অ্যারেঞ্জ করি পুরোটা রবীন্দ্রসঙ্গীতটাকে, ওটার পেছনে আমার প্রচুর পরিশ্রম এবং সময় যায়। আমার বন্ধুরা গিয়েছে, প্রবুদ্ধ তো করেছেই, শ্রাবণী সেন যে একজন খুব প্রতিষ্ঠিত এবং অসাধারণ শিল্পী, সে তার সঙ্গে আমি একটা প্রোগ্রাম করেছি, যেখানে অবশ্য রবীন্দ্রনাথের কবিতাও ছিল একটা পার্ট হিসেবে। গান আর কবিতা একসঙ্গে এসেছে। কবিতার পেছনেও ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর আবহ তৈরি করা হয়েছে। এটা বারে বারে বোঝানোর জন্য যে রবীন্দ্রনাথ সত্যি ইউনিভার্সাল, বাঙালিদের ব্যাপার নয়। হ্যাঁ, বাঙালিদের নিজেকে আঁকড়ে থাকলেও লাভ নেই। আরেকটা বলছি যে আপনি যেহেতু ওয়েস্টার্ন মিউজিকের সাথে এই যে পিয়ানো বা যেটা বললেন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের, রবীন্দ্রনাথের কিন্তু অনেকগুলো এরকম গান আমরা একটু শুনলে বুঝতে পারি যে হয়তোবা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে এটা ওয়েস্টার্ন মিউজিকের উনি ফর্মটাকে বা ওই ভাবটাকে উনি নিয়েছেন। কিন্তু এমন অনেক গান আছে যেটা দেখা গেল সঞ্চারিতে গিয়ে বা ঠিক আবহে গিয়ে এমন একটা সুরের সিম্ফনি যেটা বলছেন, তখন মনে হচ্ছে কি এই গানটার মধ্যে উনি কোনোভাবে লুকায়িত আছে। একদমই। আমি এটা খুব ইন্টারেস্টিং। আমি একটা কথা বলি, আমাদের গানে না আমরা যখন স্কেলের কথা বলি, একটা গানে তো স্কেল হয়, স্কেলগুলোকে আমরা মূলত মাইনর এবং মেজর স্কেল বলি। আচ্ছা, এটা বলার মূল যে মানে যার বেসিস এটা বলা হয় সেটা হচ্ছে যে গান্ধার বা গা নোটটা, এটা যদি কোমল হয় তাকে আমরা মাইনর স্কেল বলি, শুদ্ধ হলে মেজর স্কেল বলি। এখন সাধারণত আমাদের ভারতীয় গানেও মেজর স্কেলটা মেজরই থাকে, কখনো কখনো একটু এদিক ওদিক হয়, এটা সত্যি, কিন্তু সাধারণত একটা জায়গা স্টিক করে। ওয়েস্টার্ন মিউজিকের আবার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ক্রমাগত মেজর মাইনর মধ্যে শিফট করে, আমাদের হারমোনিক মেলোডি তো আরো সব চলছে। এবার রবীন্দ্রসঙ্গীতে আমি আপনাকে বলছি কি অসামান্য প্রয়োগটা আছে, যে উনি মেজর থেকে মাইনরে ঢুকছেন, আবার মেজরে বেরিয়ে আসছেন, আপনার একবারের জন্য মনে হচ্ছে এটা পুরো জার্ক আছে।
আপনি না খেয়ালই করছেন না যে এটা বাইনার থেকে মেজারে যাচ্ছে। এইটা করা যে কত শক্ত এটা আমি জানি। হ্যাঁ, আমি রিসেন্টলি বম্বের একটা প্রোগ্রামে আমি দেখালাম যে দেখুন লোকজন যারা অডিয়েন্স, যে দেখুন এই হচ্ছে মাইনর স্কেল, এই হচ্ছে মেজর স্কেল, আমি দুটো বাজাচ্ছি কিরকম আচমকা মনে হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে মুডে, একটা একটু মেলানকালি মাইনর স্বরের মধ্যে মেজরটা অনেক বেশি ওপেন। হ্যাঁ, কিন্তু যখন আমি চেঞ্জ করছি আমি বুঝতে পারছি এটা মেজর চেঞ্জ হলো। এবার আমি রবীন্দ্রনাথের সুর আপনাকে দেখাচ্ছি। এই গানটাতে আপনারা বলুন তো কখন মেজর থেকে মাইনর ঢুকছে, কখন মাইনর থেকে মেজর ঢুকছে, এইটা করা যে কত শক্ত। মানে আমি আপনাকে একটা জিনিস বলি, ছোট ছোট সুর তৈরি করার চেষ্টা করতে গিয়ে আমরা তো কিছুই না, মানে তাতেও আমরা বুঝতে পারি যে এটা কি অবিশ্বাস্য একটা জিনিস। উনি কত গানে করেছেন আপনার, আমার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, সেটাই বলছি, শুধু যে ওই ওয়েস্টার্নের ওই ভাবটা কেন, উনি অন্যান্য গানেও তার এই প্রয়োগটা কিন্তু করেছেন। যেমন ধরুন মেঘের পরে মেঘ জমেছে, এই গানটা আমরা ভাবি খুব ইন্ডিয়ান গান। মেঘের পরে মেঘ জমেছে এটা মাইনর স্কেলের গান। সঞ্চারিতে গিয়ে তুমি যদি না দেখা দাও মেজারে ঢুকছে, আপনি বুঝতেই পারবেন না করে আবার যখন দূরের পাড়ে মেলে আঁকি সেখানে মাইনারে চলে যাচ্ছে গানটা। এটা না পুরো গানটা আপনার কাছে মনে হবে যেন একটা সুতোয় বাঁধা গান, কখন যেই চেঞ্জটা হচ্ছে। এখানে রবীন্দ্রনাথ একটা অন্য জায়গায় পৌঁছচ্ছে। এখন এটার জন্য যে মিউজিক্যাল ব্রিলিয়েন্স, হ্যাঁ, এটা কিন্তু আমি তার কবি ছবি সব ছেড়ে দিচ্ছি। আপনি জানেন রবীন্দ্রনাথ নিজেও শেষ জীবনে বলেছেন যে আমার কবিতা বা লেখা থাকুক বা না থাকুক গানটাই থেকে যাবে এবং গাইতেই হয়। কারণ উনি উনি এটা জানতেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এতগুলো বছর কেটে গেছে, আমরা সেটাকে দিয়ে যাইনি। আমার শুধু এইটুকু বলতে পারেন পাওয়া এই পুরো ব্যাপারটা থেকে, যে এই প্রোগ্রাম আমরা যত জায়গায় করেছি সব জায়গাতে আজ পর্যন্ত কোনো জায়গাতে হয়নি যে কোনো মানুষ এটা নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন। প্রত্যেকে কিন্তু অভিভূত হয়েছেন যে রবীন্দ্রনাথ এই দিকটা দেখে। এবং তার মধ্যে আমি আপনাকে বলি, একবার আমরা আমেরিকাতে, সুদূর আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে এই প্রোগ্রামটা করি, যেখানে শ্রোতারা সবাই বিদেশি, তারা অভিভূত। এবং তারা, আমরা দেখলাম যে তারা জানেই না যে এই গানটা বা এই সুরটা কে করেছেন। মানে তাদের ধারণা রবীন্দ্রনাথ কথাটা লিখেছেন, সুরটা কে করেছেন। হ্যাঁ, তো যখন ওরা শুনলো যেটা রবীন্দ্রনাথ করেছেন, প্রবুদ্ধ ছিল আমার সঙ্গে এই প্রোগ্রামটাতে, প্রবুদ্ধ খুব ভালো গায়। তো ও যখন এটা হলো তখন ওরা তো অবাক, অভিভূত হচ্ছে। আচ্ছা, তারপরে বললো রবীন্দ্রনাথ মিউজিক কম্পোজার ছিলেন, তো আমরা জানতাম না। মানে তার মানে আমাদের ব্যর্থতাটা ভাবুন, আজকে এতগুলো বছর কেটে গেছে, একটা মানুষ নতুন মিউজিক ফর্মের সৃষ্টি করে দিয়ে গেছে, এবং সেই ফর্মকে আমরা না প্রথমত এইভাবে তার গভীরে ঢুকে ভাবার চেষ্টা করেছি। দেখুন, আমি মনে করি রবীন্দ্রসঙ্গীত একটা সমুদ্রের মতো, আমি তার একটা ছোট্ট অংশকে তুলে দেখাচ্ছি। আমি নিশ্চিত যে রবীন্দ্রসঙ্গীতের এরকম আরো অনেক বিশেষ দিক আছে যেগুলো হয়তো আর অনেকে করবেন বা করছেন। কিন্তু আমি আমার ট্রেনিং যেটা, আমার তো সেদিকেই আমার প্রবণতাটা যাবে। পাশ্চাত্য ক্লাসিক্যাল মিউজিক দিয়ে যে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, মানে তিনি এত বড় একটা মানুষ না, তাকে ধরতে পারাটা অত সোজা নয়। কিন্তু পাশ্চাত্য ক্লাসিক্যালের প্রভাবটা কি, এইটুকু অন্তত যে আমি সাকসেসফুল একটু দেখাতে পেরেছি এবং লোকের কাছে কিছুটা নিয়ে যেতে পেরেছি। এটা দরকার, এটা সেটাই বলছি দাদা। মানে একটু এই যে বিষয়টা বললেন যে আপনারা যাদের এতজনের সাথে এবং এতটা যারা রবীন্দ্রসঙ্গীত শুধু না, এমনি বিভিন্ন মিউজিকের সাথে যারা জড়িত, যে শিল্পীরা বিশেষ করে, আমার ক্ষেত্রে যারা সত্যিকার রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো সঙ্গীতে যদি শিখতে চাই ঠিকভাবে, এই যে ভেতরের ব্যাপারগুলো, একটা সুরের শুধু কথা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার সঙ্গীত চিন্তায় বলেছেন কথা সুরে, যে শুধু যেখানে কথা পৌঁছতে পারে না সুর সেখানে নিয়ে পৌঁছায়। সেই জায়গাটা রবীন্দ্রনাথেরই কথা। হ্যাঁ, তো এই যে কথা সুরের যে মেলবন্ধন, এই জায়গাটা আমরা কিন্তু অতটা ভেবে কখনো শিখছি না। আমরা শুধু শুধু শেখার জন্য একটা গান শেখা, আমরা খুব লাইটলি জিনিসটাকে। একটা মানুষ যে শুধুমাত্র তার কথা দিয়ে নয়, তিনি একজন বিশ্বকবি, কবি বলছে, কিন্তু তিনি যে একজন বিশ্ব সুরকার হিসেবে বা তার ভেতরে যে কম্পোজার হিসেবে একটা, তো সেই জায়গা থেকে দাদা আরেকটা বিষয় আপনার, এমনি এই বিষয়টা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে বলতে। আমার বিশেষ করে এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপারগুলো, আমি মাঝে মাঝে খুব, আমার এই বিষয়টা খুব ভালো লাগার বিষয়। আপনি একটু বলছিলেন, ছোট্ট করে একটু আমার বলি, একটু জানা, আমি সবাইকে এটা মানে এটা খুব হয়তো জানার কথা যে দেয়ার ইজ মিউজিক ইন সায়েন্স এন্ড দেয়ার ইজ সায়েন্স ইন মিউজিক। এই কথাটা সত্যি। হ্যাঁ, তো আমি যে বিষয়ে কাজ করি তার একটা অন্যতম বিষয় হচ্ছে এই মহাকাশের আমাদের এই যে বিশ্ব, ধরুন আপনি তাকিয়ে দেখুন,
আমরা যে পৃথিবীটাতে আছি, এই পৃথিবীটা না আমাদের মহাবিশ্বে একটা বিন্দু না প্রায়। আপনি জানেন বোধহয় আমাদের যে কোটি 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 তারা নিয়ে আমাদের যে গ্যালাক্সি, হ্যাঁ, তারার একটা প্ল্যানেট আমরা, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে, হ্যাঁ, এর মধ্যে আমরা কোথায়? কিন্তু তাও তো এটা সত্যি যে ধরুন আমরা এই বিশ্বের সৃষ্টি কোথা থেকে এসছে সে সম্বন্ধে আমাদের অনেক রকম তত্ত্ব আমরা তৈরি করতে পেরেছি। আপনি জানেন আইনস্টাইনের ব্যাপারে খুব বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি, যেটা থেকে আপেক্ষিকতাবাদ, যার থেকে উনি এটা দেখান। এবং আমরা আজকে জানি যে সৃষ্টি একটা প্রচন্ড বিস্ফোরণ, যাকে বিগ ব্যাং বলে, তার থেকে সৃষ্টি হয়েছিল করে এরকম হয়েছে। তো একদম শেষ জীবনে আইনস্টাইনের একটা উক্তি আপনাকে বলছি, উনি বলেছিলেন যে আমি খুব অবাক লাগে এই সৃষ্টির মধ্যে যে হারমোনি, হ্যাঁ, এই যে সবকিছু যেন একটা এত র্যান্ডাম নয়, সবকিছুর মধ্যে যেন একটা ডিসিপ্লিন আছে, সবকিছুর মধ্যে একটা ল আছে, সবকিছুর মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা সাজানো আছে। এই সাজানোটা যে সেই আমার কাছে ঈশ্বর, এটা আইনস্টাইনের কথা। হ্যাঁ, উনি তো কোনো পুতুলের কথা ভাবতেন না, ওনার কাছে এই সৃষ্টিটা। আপনি ভেবে দেখুন, একই সঙ্গে আপনি রবীন্দ্রনাথের মহাবিশ্বে মহাকাশে আমি মানব, আপনি দেখবেন এই সঙ্গীত, বিজ্ঞান, এদের যারা চিন্তা ভাবনা হলো সব কিরকম একটা জায়গায় গিয়ে মিশে যাচ্ছে সবটা। তাই আমি যখন এই আমাদের এই সাবজেক্টগুলোকে কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স এগুলো বলে, তার থেকে আপনার নানান রকম সৃষ্টির, আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎস, কোথা থেকে সবকিছু তৈরি হলো, কোথা থেকে আমরা এলাম, হ্যাঁ, এগুলো দেখি। এবং যে প্রায় একটা অসীম, হ্যাঁ, একটা বিশালত্ব প্রায় সেরকমই, সেই অনুভূতিটা তো মিউজিকের মধ্যে প্রতি জায়গাতে। তাই এইখানে এটা বোঝানো খুব শক্ত, এইভাবে বললে তো খুব পরিষ্কার বোঝা যায় না যে কোথায় যেন সুর আমাকে, মানে আমি সঙ্গীতের ভেতরকার সুরটা, আর আবার যে এই যে সুর বলুন, আমি যখন বেথোভেনের একটা সিম্ফনি শুনি বা ধরুন একটা সোনাটা বাজাই, তখন মনে হয় যে পৃথিবীর নানান রকমের যে আমাদের নলেজগুলো, সেগুলো সব যেন মিলেমিশে আজকে সব এক হয়ে যেন একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তাই কোনো একটা জায়গাতে আমার কাছে আমার বিজ্ঞান, আমার যে মিউজিকের শিক্ষা, আর তার পরবর্তীকালে আমার রবীন্দ্রসঙ্গীতে যে কাজ, এই কাজটা কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু শেষ হয়নি। আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন গান নিয়ে বসছি, সেগুলোকে নিয়ে এই অ্যারেঞ্জ করা, যেটাকে আমি বলি, সেখানে কি করলে একটা জিনিস, আমি একটা কিন্তু বলি, এটা করতে গিয়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু এত বড় একটা স্রষ্টার জিনিস, সেই কাজটা খুব কন্ট্রোল রাখতে হয়। কিন্তু অর্থাৎ আপনি এক্সেস করলে কিন্তু খারাপ হবে, মানে ওইখানে মাথা রাখতে হয় যে আমি ধরুন একটা জায়গাতে একটা, মানে আমি তো রবীন্দ্রনাথের গান ধরুন গাইছে, আমি তো পেছনে একটা হারমোনি ভয়েস গাওয়াতে পারি না, তাতে বিরাট ক্ষতি হয়। রবীন্দ্রসঙ্গীতের, যেহেতু রবীন্দ্রসঙ্গীতের কথার একটা ওজন আছে, তাই পেছনে ভয়েসে হারমোনি করলে একটা সমস্যা তৈরি হয়, গানটার কোনো একটা গাম্ভীর্য, একটা মুড নষ্ট হয়ে যায়। মানে রবীন্দ্রনাথের একটা রাবীন্দ্রিকতা কিন্তু আছে, গানটার একটা রুট আছে। এইবার এই হারমোনি এফেক্টটা তৈরি করতে হয় ইনস্ট্রুমেন্ট কিন্তু ওই হারমোনিটা দেয় পেছনে, গানটা একটাই থাকে, একটাই ভয়েস থাকে। সবচেয়ে সুবিধা 10টা আঙুল, তো তাই হারমোনি তৈরি করার আশ্চর্য জায়গা। কিন্তু এটাও মাথায় রাখতে হয় যে প্রত্যেকটা সুরের সঙ্গে যখন আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি না, এটা যেন একটা ছবির পেছনে একটা ক্যানভাস তৈরি করছি, এই ক্যানভাসটাতে না এক্সেস রং দিলে কিন্তু গোলমাল হবে, সঙ্গে সঙ্গে খারাপ হবে। যে কোনো বড় সৃষ্টিকে না ও বেশি করতে হয় না, ওটাকে নিয়ে বেশি টিঙ্কারিং করলে ঝামেলা হয়। এই রেস্ট্রেইনটা দরকার। আমি এটা অনেককে বলি, অনেকে অনেক কিছু করেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেক সময় যে খুব বাড়াবাড়ি হচ্ছে, এটা রবীন্দ্রসঙ্গীতের না ওই মূল জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষ ওটাকে নেয় না। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের বিরাট ওজন আছে, এই ওজনটাকে ধরে বেশি নাড়াচাড়া করতে হয় না, যেটা করতে হয় ওটার পাশে না সুন্দর করে সাজাতে হয় জিনিসটাকে, যাতে জিনিসটা খুব সুন্দর লাগে মধ্যে। ওর পাশে উনি একটা আবহ তৈরি করার জায়গা দিয়ে গেছেন, সেই জায়গাটাকে আমি শুধু খোঁজার চেষ্টা করছি, এইটুকু মানে খুঁজে পেয়েছি এটা বলার মতো সাহস আমার নেই। আমি শুধু বলতে পারি যে আমি কিছুটা বোধহয় বুঝতে পারছি যে উনি কি করতে চাইছিলেন যখন এই গানগুলোকে নিয়ে আমি অ্যারেঞ্জ করেছি। আর যেটা ভালো যে এতগুলো মানুষ শুনেছেন বা শুনছেন, তারা তো সবাই খুব ভালো বলছেন, এমনকি আমরা বিশ্বভারতীতেও গিয়েছিলাম, তারাও কিন্তু
মানে একটা তো ভয় থাকে, ওটা তো মূল জায়গা কোনো রকম, কিন্তু তারাও কিন্তু উচ্ছ্বসিতভাবে এটা প্রশংসা করেছেন যে এটা খুব সুন্দর। তার কারণটা হচ্ছে, দেখুন আমরা তো রবীন্দ্রসঙ্গীতকে ডিস্টর্ট করিনি, আমরা রবীন্দ্রসঙ্গীতকে একটু সাজানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা তো সবাই একটা কিছুই না, আমরা একটা জিনিসকে একটু দেখানোর চেষ্টা করছি মানুষের কাছে। সৃষ্টিটা উনি করে গেছেন, উনি যেটা করে গেছেন সেটা সাংঘাতিক। কিন্তু এই বিষয়গুলো যেটা যে আপনি বললেন যে এই যে নতুন করে ভাবার যে ব্যাপারটা, এটা হয়তো বা হ্যাঁ অনেকে অনেকভাবে ভেবেছেন, কিন্তু এই যে আপনি যে এক্সিকিউট করছেন জিনিসটাকে, যে একটু সবাই জানুক বিষয়টা, যে রবীন্দ্রনাথ মানেই শুধু একজন উনি যে আমরা যেইভাবে ওনাকে একটা মোটামুটি একটা যে কোনো কাঠামোর মধ্যে ফেলেই আমরা শুনছি, সেটা নয়। উনি সেই কাঠামোর বাইরে, একদম রবীন্দ্রনাথ হচ্ছে লিবারেশন, মুক্তির জায়গা। উনি মুক্তির পথটা দেখিয়েছেন ওনার সঙ্গীতের মাধ্যম দিয়ে। আমার মুক্তি আলে আলে, সে আলোর মতোই সঙ্গীতটা যেরকম। দাদা আমার ভীষণ ভীষণ মানে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে আপনার মতো একজন বিজ্ঞানী, যিনি শুধুমাত্র এই যে ফিজিক্যাল সায়েন্সের বা যেটা আপনি যে বিষয়ে আপনি গবেষণা করছেন তার বাইরে গিয়ে, এবং শুধু বাইরে না, আমি এটা বারবার বলবো না এই কারণে যে ফিজিক্স বলুন বা এই যে সায়েন্স, এই রবীন্দ্রনাথের গানকে নিয়েই বলছি, রবীন্দ্রনাথ সব সময় বিজ্ঞানটাকে উনি প্রাধান্য দিয়েছেন। উনি ওনার গানের মধ্যেও দেখিয়েছেন, সেই বিশ্ব পরিচয় আমরা তো ছোটভাবে তাকে দেখি জানি সেইভাবে, কিন্তু ওনার গানের মধ্যে সেটা উনি দেখিয়েছেন। আমার ভীষণ আনন্দ হচ্ছে দাদা আপনার এই কথাগুলো আমারও বলতে পেরে খুব ভালো লাগছে, বুঝতেই পারছেন, মানে লোকের কাছে পৌঁছতে। হ্যাঁ, আমি সেটাই, আমার এই বিষয়টা আমার এই চ্যানেলটার মাধ্যম দিয়ে আমি এটা একটু, যে আমরা যে সঙ্গীতটাকে শুধুমাত্র একটা ছোট্ট গণ্ডির মধ্যে যেন না রাখি, সঙ্গীতের যে মানে এর যে ব্যাপ্তিটা অনেক বিশাল, সেই বিষয়টা, এবং রবীন্দ্রনাথ তো সেখানে আমাদের পথপ্রদর্শক হয়ে আছেন। আমি তো এবার বম্বে প্রোগ্রামে বললাম যে দি গ্রেটেস্ট মিউজিক কম্পোজার ফর কান্ট্রি, কান্ট্রি, এবং আমার তো মনে হয় তো ওয়ার্ল্ডের মধ্যে উনি একটা করে আমরা বলছি না, উনি আমাদের ভারতবর্ষের আমার মতে শ্রেষ্ঠ মিউজিক কম্পোজার। ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা, আজকে আমি ভীষণভাবে আনন্দিত। আমি দর্শক শ্রোতাকে কিভাবে বলবো, আজকে দাদার মতো একজন ব্যক্তিত্বকে আমি আমার চ্যানেলে আমি আজকে আপনাদের কাছে জানাতে পারছি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। দাদা অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।